দেখ, আমরা তো কোর্সের শুরু করেছিলাম, আর নর্মালটাও কিছুটা পড়িয়ে দিয়েছি, অনেকটাই পড়িয়ে দিয়েছি। আজকে আমি তোদের যে এক্সারসাইজটা ছেড়ে দিয়েছিলাম 13, চ্যাপ্টার নাম্বার এক্সারসাইজ নাম্বার 13, সেই 13-এর কিছু অঙ্ক আমি তোদের একটু পড়িয়েছি যাতে তোরা বাড়িতে মোটামুটি করতে পারিস। এখান থেকে দেখ, এখানে কি আছে। এখানে বলেছে, এক একটাই দেখি, এক থেকে শুরু করি। দু একটা সহজ থেকে শুরু করছি আমি। এখানে বলেছে দেখ, এখানে কি বলছে, এইচ হচ্ছে একটা সাবগ্রুপ অফ দ্য গ্রুপ জি, এবং এবি জিতে আছে। তোকে দেখাতে হবে এইচ ইজ এ সাবগ্রুপ অফ জি ইফ অ্যান্ড অনলি এটা এইচে থাকে। যদি এইচটা সাবগ্রুপ হবে জি এর, কখন? যদি এটা এইচে থাকে। আমাকে বল, আমি ধরলাম যে এইচটা সাবগ্রুপ, ঠিক আছে, এইচটা সাবগ্রুপ। তাহলে এখান থেকে দেখ, এইচটা যেহেতু সাবগ্রুপ, অথবা এখান থেকে আমি এটাকে একটু প্রমাণটা করিয়ে দিচ্ছি, চল। সবচেয়ে বেটার এটা একটু লিখে করিয়ে দিই। 1-এর এ, সবার প্রথম অঙ্ক, 1-এর 1। আমি ধরলাম যে এখন তো লিখে করানো সম্ভব না, আমি কিছুটা অন্তত লিখে করিয়ে দিচ্ছি তোদের যাতে সুবিধা হয়। আমি ধরলাম যে লেট, একটু স্লো হয়ে গেল কেন দেখিনি, লেট এইচটা হচ্ছে সাবগ্রুপ অফ জি, এইচটা জি এর সাবগ্রুপ, এটা ধরে নিলাম। এবং এটা এইচটা সাবগ্রুপ, এবং আরও ধরে নিলাম যে এইচটাও কি হয় না সাবগ্রুপ হচ্ছে, এইচটা ইজ এ সাবগ্রুপ অফ জি হচ্ছে। ঠিক আছে, দুটোই ধরে নিলাম। এটা বলে দেওয়া আছে, এটা ধরে নিলাম, ঠিক আছে। এবার আমি ধরছি দেখ, দুটো এলিমেন্ট, যে লেট এক্স কমা ওয়াই বিলংস টু এ এইচ। এইচ থেকে দুটো মেম্বার তুললাম, এ এইচে আছে এক্স আর ওয়াই। তাহলে এক্সের চেহারা দেখতে কেমন হবে? এক্সের চেহারা এ ইন্টু এইচ ওয়ান, তাই তো। আর ওয়াইয়ের চেহারা দেখতে হবে এ ইন্টু এইচ টু, ফর সাম এইচ ওয়ান কমা এইচ টু বিলংস টু এইচের জন্য এটা কিন্তু হবে যে এক্সের চেহারা এরকম হবে, কারণ এইবারের লোকগুলো দেখতে এরকম, আর ওয়াইয়ের চেহারা এরকম দেখতে হবে। তাহলে দেখ, যেহেতু এইচটা সাবগ্রুপ, এইচটা যেহেতু সাবগ্রুপ, তাহলে আমরা এক্স ইন্টু ওয়াই ইনভার্স বিলংস টু এইচ এটা হবেই। কারণ কি? কারণ হচ্ছে যদি এক্স থাকে গ্রুপে, ওই কোনো একটা গ্রুপে, ওয়াই যদি থাকে, তাহলে এক্সও থাকবে, ওয়াই ইনভার্স ওই গ্রুপে থাকবে, এবং তাদের যে কম্পোজিশন সেটাও কিন্তু ওই গ্রুপে বিলং করবে। তাহলে এক্স ওয়াই ইনভার্স কিন্তু এইচে থাকবে, এটা নো ডাউট। তাহলে এখান থেকে আমি দেখ একদম ইজিলি লিখতে পারছি কি বলতো, এ এইচ ওয়ান ইন্টু এ এইচ টু তার হোল ইনভার্স, এটা বিলংস টু এ এইচ, এটা ধরে নিলাম। তাহলে এখান থেকে যদি ঘুরে যায়, তাহলে এ এইচ ওয়ান এইচ টু ইনভার্স এ ইনভার্স এরকম করে লিখতে পারি। এটা বিলংস টু, আচ্ছা, এটা তো যেহেতু এইচ আছে, এটা বিলংস টু এইচ, তাহলে এ টোটালটা চেহারা আবার এরকম টাইপের হবে। দেয়ারফর এ এইচ ওয়ান এইচ টু ইনভার্স এ ইনভার্স, এটা চেহারা দেখতে কেমন হবে? এটার চেহারাও কিন্তু এ ইন্টু এইচ থ্রি, তাই তো। ফর সাম এইচ থ্রি বিলংস টু এইচের জন্য কিন্তু এটা হবে। এবার লেফট ক্যান্সেলেশন দেখ, এগুলো তো সবই গ্রুপের এলিমেন্ট, তাহলে এটা কি লেফট ক্যান্সেলেশন ল হোল্ড করবে। তাহলে লেফট ক্যান্সেলেশন ল হোল্ড করলে কি আসবে? এইচ এইচ টু ইনভার্স এ ইনভার্স ইকুয়াল টু এইচ থ্রি। তাহলে এখান থেকে আমি দেখতে পেলাম যে এ ইকুয়াল টু, তারপরে এখানে চলে আসছে, হ্যাঁ, এটার পর এখানে চলে আসছি। তাহলে এ ইনভার্স দিয়ে পোস্ট মাল্টিপ্লাই কর, তাহলে এইচ ওয়ান এইচ টু ইনভার্স, তারপর এখানে এইচ থ্রি ইনভার্স দিয়ে প্রি মাল্টিপ্লাই করলাম, আর এ ইনভার্স ইন্টু এ দিয়ে পোস্ট মাল্টিপ্লাই করলাম। তাহলে এটা দিয়ে প্রি আর এটা দিয়ে পোস্ট মাল্টিপ্লাই করলাম। তাহলে এইচ থ্রি ইনভার্স এইচ থ্রি ইন্টু, এটা হচ্ছে কি হবে, এটা দুদিকে এ দিয়ে গুণ করেছি। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখ, এখান থেকে দেখ এটা কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি হচ্ছে এই দিকটা তো উঠে গেল এ, আর এদিকটা হচ্ছে ই। তাহলে এ সমান, তাহলে এখান থেকে কি পেলাম, এইচ থ্রি ইনভার্স এইচ ওয়ান এইচ টু ইনভার্স ইকুয়াল টু এ। তারপরে দেখ এটা দেখতে, চেহারা দেখতে কেমন, এর চেহারা এখন দেখতে হচ্ছে
এর চেহারাগুলো দেখতে হচ্ছে কেমন না তোর এইচ এর বাড়ির লোকের মতো। তাহলে এ বিলংস টু, যেহেতু এটা পুরো এইচ এর মতো দেখতে, তাহলে এখান থেকে বলতে পারি যে এ বিলংস টু ক্যাপিটাল এইচ। ব্যাস, প্রমাণ কমপ্লিট। ঠিক আছে, এটা তো এই প্রমাণটা হলো। সেকেন্ডটা কি, এ বিলংস টু এইচ, ওটা হলে তো হয়, ওটা আর আমাদের প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। পরের স্লাইডে চলে আসছি। একটু আগে আমরা কনভার্স পার্টটা কি ভিআর এস, হ্যাঁ কনভার্সলি হচ্ছে কি ধরলাম যে এ বিলংস টু এইচ, আমাকে দেখাতে হবে এ এইচ ইকুয়াল টু এইচ, মানে এইচটা সাবগ্রুপ। এইচ যদি বিলংস টু এইচ হয় তাহলে আমরা কি জানি এইচ ইকুয়াল টু এইচ হয়, দেয়ার ফর এইচটা সাবগ্রুপ। প্রমাণ কমপ্লিট। ঠিক আছে, একটু আগে আমরা করলাম না এটা, এই আমরা আগে থিওরেমে করেছিলাম যে যদি এটা এইচে থাকে তাহলে এইচটা এইচ হয়, যেহেতু এইচ সাবগ্রুপ তার মানে এখান থেকে আমি কি বলতে পারি এইচটাও কিন্তু সাবগ্রুপ হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এরকম করে করবি। নেক্সট আমরা দেখে নিচ্ছি। দেখ কজন জয়েন হচ্ছিস তোরা, আচ্ছা যাই হোক, যে কজন হয়েছিস। এবার এখান থেকে দেখ, এবার কি বলেছে এখান থেকে দেখ 2 নাম্বারটা, যে এ এইচ আর বি এইচ এদের মধ্যে ইন্টারসেকশন হয় ইফ অ্যান্ড অনলি বি ডাজ নট বিলংস টু এইচ। ঠিক আছে, যদি বি এইচ এ না থাকে তাহলে এ এইচ আর বি এইচ এর মধ্যে ইন্টারসেকশন কি বলেছে এখানে ফাই হবে। এটা কি করে করব, এখান থেকে দেখ, তাহলে আমি এটা 2 নাম্বারটা, হ্যাঁ 2 নাম্বারটা আমি ধরে নিলাম যে এ এইচ ইন্টারসেকশন বি এইচ ইকুয়াল টু ফাই। এটাকে ফাই ধরে নিলাম, আমি দেখাবো বি ডাজ নট বিলংস টু এইচ। আচ্ছা, এবার দেখ এখান থেকে ইফ বি বিলং, এখান থেকে দুটো ধরলাম ইন্টারসেকশন ইকুয়াল টু ফাই। তার 1 মিনিট জাস্ট, আমাকে দেখাতে হবে কি যে বি ডাজ নট বিলংস টু এইচ। আমি ধরেছি না বি বিলংস টু এইচ, যে লেট বি বিলংস টু এইচ। তাহলে এই বি বিলংস টু এইচ ধরে নিয়ে আমি কন্ট্রাডিকশন দেখাবো, আমাকে দেখাতে হবে বি ডাজ নট বিলংস টু এইচ, কিন্তু আমি ধরে নিচ্ছি না বি বিলংস টু এইচ। এবার বি বিলংস টু এইচ ধরে নিয়ে আমি কন্ট্রাডিকশন দেখাবো। তাহলে বি এর চেহারা দেখতে কেমন হবে, বি এর চেহারা এ এইচ এরকম টাইপের দেখতে হবে। তাহলে এখান থেকে বলতে পারি আচ্ছা বি তো অ্যাকচুয়ালি বি এইচে আছে, তাহলে বি আবার এইচে আছে, তাহলে এখান থেকে বি যেহেতু এইচ টাইপের দেখতে, এখান থেকে কিন্তু আমি বলতে পারি কি বলতো বিএইচ ইকুয়াল টু এইচ, এটা বলতে পারি। কারণ কি, একটা এলিমেন্ট কমন থাকা মানেই কি টোটালটাই কমন। বোঝা গেল? তার মানে এখান থেকে দেখ এই দুটো সমান হয়ে যাচ্ছে, বাট এখানে বলে দেওয়া আছে কি এদের ইন্টারসেকশন ফাই, তার মানে অবশ্যই কি হবে যে এটা কন্ট্রাডিকশন, এটা কন্ট্রাডিকশন। কারণ বি ইকুয়াল টু এইচ মানে যে বি তো বিএইচে আছে, আবার বি আবার এইচও আছে, তাহলে একটা এলিমেন্ট কমন মানে কি তারা পুরোটাই সমান। দেখ যদি সমান হয় দুটো লেফট পাশে তাহলে পুরোই সমান, আর যদি আলাদা হয় তাহলে টোটালটাই আলাদা। এদের মধ্যে একটা কমন আছে মানে পুরোটাই সেম। তাহলে এখানে একটা দেখ বি বিএইচে আছে আবার বি এইচে আছে, তাহলে এখান থেকে বিএইচ ইকুয়াল টু এইচ পেয়ে গেলাম, কিন্তু বলে দিয়েছে তো এদের মধ্যে ইন্টারসেকশন ফাই, তাহলে কন্ট্রাডিকশন। তারপর কন্ট্রাডিকশনটা কেন এসছে, আমি ধরে নিয়েছিলাম বি বিলংস টু এইচ, দেয়ারফর বি ডাজ নট বিলংস টু এইচ। ব্যাস এইভাবে ছোট্ট করে করবি, বেশি অত হ্যাজানোর কোনো দরকার নেই। সিমিলারলি হচ্ছে কী হবে, যতটা ছোট করতে পারিস, যতটা ছোট করতে পারিস। এবার এইচ ইন্টারসেকশন বিএইচ ইকুয়াল টু ফাই থেকে প্রমাণ করতে হবে। এবার কনভার্স পার্টটা কী করবো, যে কনভার্সলি ঠিক আছে লেট বি ডাজ নট বিলংস টু এইচ, যা বি যেহেতু এইচে বিলং করছে না, তোকে দেখাতে হবে এদের মধ্যে ইন্টারসেকশন ফাই, তাই তো? তাহলে আমি ধরলাম যে এইচ ইন্টারসেকশন বিএইচ এটা নট ইজ ইকুয়াল টু ফাই। তাহলে নট ইজ ইকুয়াল টু ফাই মানে কি ওদের মধ্যে কেউ না কেউ আছে। আমি ধরলাম যে এক্স বিলংস টু এ এইচ ইন্টারসেকশন বিএইচ, ওদের মধ্যে কেউ আছে, এটাও কন্ট্রাডিকশন দেখাবো। দেন বি নট ইজ ইকুয়াল টু ফাই, তখন হয়ে যাবে কি অ্যাকচুয়ালি
এটা ইকুয়াল টু 5 হয়ে যাবে। তাহলে এক্স বিলংস টু এইচ ইন্টারসেকশন বিএইচ, এটাকে ধরে নিয়ে আমি তার মানে এক্সটা কোথায় আছে, এক্স বিলংস টু এইচ অ্যান্ড এক্স বিলংস টু বিএইচ, এক্স এইচও আছে বিএইচও আছে। তাহলে এক্স এইচ আছে মানে কি, এক্সের চেহারা হবে এইচ ওয়ান ফর্সা, আর অ্যান্ড এক্স বিলংস টু বিএইচ আছে মানে কি বিএইচ টু, এরকম টাইপের দেখতে হবে, যার দুটোই যেহেতু সমান তাহলে এ এইচ ওয়ান ইকুয়াল টু বিএইচ টু এরকম হলো। সেখান থেকে দেখ এখানে কি পাবো, এ এইচ ওয়ান এইচ টু ইনভার্স একবারে করেছি কারণ অত টাইম নেই, এটা দেখতে ইকুয়াল টু বি। তার মানে এখান থেকে বুঝলাম কি বোঝাচ্ছে বলতো, যে এটা এ ইন্টু এইচ এর মেম্বার, তাহলে এ ইন্টু এইচ এর মেম্বার, তাহলে বি এর চেহারা দেখতে কেমন, এ ইন্টু এইচ এর মেম্বার, তাহলে এ ইন্টু এইচ এর মেম্বার লোকগুলো কোথায় আছে, তাহলে বি বিলংস টু এ ইন্টু এইচ এর মেম্বার মানে কি এ এইচ বাড়ির লোক, তাহলে বিটা এইচ বাড়ির লোক, কিন্তু আমি ধরে নিয়েছিলাম কি বিটা তো এইচ এ নেই, তাহলে একটা কন্ট্রাডিকশন, ঠিক আছে, একটা কন্ট্রাডিকশন আসছে। এই কন্ট্রাডিকশনটা কেন আসছে, এই কন্ট্রাডিকশনটা এই কারণেই আসছে যে আমি ধরে নিয়েছিলাম এদের মধ্যে ইন্টারসেকশন ইকুয়াল টু নট ইজ ইকুয়াল টু 5। তার 1 মিনিট, হ্যাঁ বলো, ও হ্যাঁ বলো, বলছি বাঘাডাঙ্গা বারোয়ারি আছে, চার্চের ঠিক পেছনে বাঘাডাঙ্গা বারোয়ারি, ঠিক আছে, ওই বারোয়ারির ঠিক পাশ দিয়ে মানে চার্চের দেওয়াল ঘেঁষে, ঠিক আছে, ওখানে একটু আগিয়ে গেলে একটা মোড় পড়বে, ওই মোড়েই মানে চার্চের যে হলটা আছে না, যেখানে ভেতরে মেইন চার্চ যেটা, তার হলের ঠিক অপোজিটে দেওয়ালের পেছনেই বাড়ি। তারপরে আমাকে গিয়ে বা বাঘাডাঙ্গা বারোয়ারিতে গিয়ে আমাকে ফোন করলেই হবে, ঠিক আছে, আর ওনার নাম্বারটা আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও, হ্যাঁ হোয়াটসঅ্যাপ বা এমনিই করে দাও, ঠিক আছে, ঠিক আছে, অসুবিধার কিছু নেই, হ্যাঁ ঠিক আছে, রাখলাম তাহলে, হ্যাঁ দেখ তাহলে এখান থেকে এটা কন্ট্রাডিকশন যে এটা নট ইজ ইকুয়াল টু 5, তার মানে এটা অবশ্যই ইকুয়াল টু 5 হবে, দেওয়ার পর এইচ ইন্টারসেকশন বিএইচ ইকুয়াল টু 5, ব্যাস হয়ে গেল কমপ্লিট। নেক্সট হচ্ছে দেখ কি আছে, নেক্সট হচ্ছে দেখ শক্ত করানো সম্ভব না, এটা এটা সিমিলারলি তোরা করার চেষ্টা করবি, দেখবি গুগলে যদি লেন্সে তুই দিয়ে দিস তাও দেখবি দিয়ে দেবে, অসুবিধার কিছু নেই, এগুলো সব মোটামুটি ওখান থেকে তোরা পেয়ে যাবি। নেক্সট আমি এটাও নিজেরা একটু চেষ্টা করবি, গুগল লেন্সে বললাম, গুগল লেন্সে দিলে সব দিয়ে দেবে, এখন এটা একটা সুবিধা। এখান থেকে দেখ এই 3 নাম্বারটা দেখ, যে পি আর কিউ হচ্ছে সাবগ্রুপ অফ এ গ্রুপ জি, অর্ডার অফ পি আর অর্ডার অফ কিউ 3 নাম্বার অঙ্কটা, হ্যাঁ, আর রিলেটিভলি প্রাইম, এখানে বলেছে এটা রিলেটিভলি প্রাইম বলেছে, অর্ডার অফ পি আর অর্ডার অফ কিউ বলেছে, তাদের ইন্টারসেকশনটা তাহলে শুধুমাত্র একমাত্র কমন কে থাকবে, একমাত্র আইডেন্টি এলিমেন্টটাই কমন থাকবে, আর কেউ কমন থাকবে না। এটা আমরা কি করে করবো, দাঁড়া আমি 2-3টে জিনিস ঘেটে মেটে তাদের করাচ্ছি, যতটা ইজিয়েস্ট প্রসেসে করানো যায়। দেখ এখান থেকে দেখ, আচ্ছা আমি হচ্ছি তোকে এটা প্রমাণ করতে হবে যে এটা হচ্ছে ইজি মানে, ঠিক আছে, এটা প্রমাণ করি চল। 3 নাম্বার অঙ্ক এখানেই পাশে করেছি, হ্যাঁ 3 নাম্বার অঙ্ক আমি ধরে নিলাম যে যেহেতু পি আর কিউ হচ্ছে এই দুটো কি, সরি পি আর কিউ ক্যাপিটাল, হ্যাঁ পি আর কিউ হচ্ছে সাব গ্রুপ অফ জি, অত লিখে টিখে করা সম্ভব না, ঠিক আছে, এত অঙ্ক অত লিখে টিখে সম্ভব না, যতটা প্রয়োজন তোরা এইভাবেই বাড়িতে প্র্যাকটিস করবি, যতটা বুঝবি সেগুলো জাস্ট আশেপাশে লিখে দিবি তাহলেই হবে, ঠিক আছে, অত সুন্দর করে অত কিছু করার কোনো প্রয়োজন নেই, আমরা বেশি কাজ করব সেই টাইমে বরঞ্চ। তাহলে পি আর কিউ হচ্ছে একটা সাবগ্রুপ অফ জি, আমি এখান থেকে ধরে নিলাম যে যেহেতু দেখ সাবগ্রুপ তাহলে ই বিলংস টু পি, দ্যাট ইজ ইজি বিলংস টু পি, আবার ইজি বিলংস টু কিউ, মানে আর কেউ থাকুক না থাকুক আইডেন্টিটি তো পিতে আর কিউতে থাকবেই, কারণ তো সাবগ্রুপ, তার মানে এখান থেকে বলতে পারছি দেয়ারফর ইজি জি এর আইডেন্টিটিটা পি ইন্টারসেকশন কিউতে আছে, কিন্তু ইজি পি ইন্টারসেকশন কিউতে থাকবেই, কিন্তু ইজি বাদ দিয়ে আর কেউ থাকবে না আমাকে দেখাতে হবে, বোঝা গেল। এখানে কি বলেছে, এখানে বলেছে
যে পি ইন্টারসেকশন কিউতে একমাত্র ইজি আছে, ইজি বাদ দিয়ে আর কেউ নেই, তাহলে সেটা আমি দেখাচ্ছি। তাহলে ইজি তো অবশ্যই আছে, তাহলে এটা বাদ দিয়ে আর কেউ নেই, সেটা আমি দেখাবো। তাহলে আমি ধরে নিচ্ছি যে অর্ডার অফ পি ইকুয়াল টু এম আর অর্ডার অফ কিউ ইকুয়াল টু এন। ঠিক আছে, এটা পি আর এন এম এন ধরে নিলাম, এবং আরও বলে দেওয়া আছে যে জিসিডি অফ এম কমা এন ইকুয়াল টু ওয়ান, কারণ এদের মধ্যে রিলেটিভলি প্রাইম বলে দেওয়া আছে। তাহলে আমি ধরছি যে না, আইডেন্টিটি বাদ দিয়ে ওর মধ্যে একটা অন্য এলিমেন্ট এক্সিস্ট করছে, সেটা হচ্ছে এ। আমি বললাম এ হচ্ছে একটা নন আইডেন্টিটি এলিমেন্ট যেটা কি না এদের ইন্টারসেকশন আছে, যে পি ইন্টারসেকশন কিউতে ই বাদ দিয়েও একটা এলিমেন্ট আছে, সেটা হচ্ছে এ। তাহলে এ যদি পি ইন্টারসেকশন কিউতে থাকে, তাহলে এ বিলংস টু পি অ্যান্ড এ বিলংস টু কিউ, নো ডাউট এ পিতেও আছে, এ কিউতেও আছে। আচ্ছা, এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকে ভাগ করে, তাহলে অর্ডার অফ এ ডিভাইডস অর্ডার অফ পি। আগের দিনে দেখলাম যে অর্ডার অফ এ অর্ডার অফ পিকে ভাগ করবে। একই রকমভাবে অর্ডার অফ এ ডিভাইডস অর্ডার অফ কিউ, এটাও বলতে পারি, তাই না? অর্ডার অফ এ অর্ডার অফ পিকে ভাগ করবে এবং অর্ডার অফ এ অর্ডার অফ কিউকে ভাগ করবে। তাহলে এখান থেকে দেখ, যেহেতু তার মানে অর্ডার অফ এ এমকে ভাগ করছে, আশা করি বুঝে গেছিস, আর অর্ডার অফ এ এনকে ভাগ করছে। তাহলে এমকেও ভাগ করছে, এনকেও ভাগ করছে, তাহলে এম আর এন এর কমন ডিভাইজার কে ওয়ান, যেহেতু এম আর এন এর জিসিডি যেহেতু ওই যে দেখ ওয়ান, মানে এটা হচ্ছে প্রো প্রাইম, তাহলে জিসিডি অফ এম কমা এন ইকুয়াল টু ওয়ান। এখান থেকে এটা পেয়ে গেলাম। দেয়ারফর কি এ ইকুয়াল টু ই, মানে অনলি পসিবিলিটি কি, তাহলে অর্ডার যেহেতু জিসিডি অফ এম কমা এন ইকুয়াল টু ওয়ান, তাহলে অর্ডার অফ এ ইকুয়াল টু কত হবে? দেয়ারফর অর্ডার অফ এ ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে, তার মানে এ ইকুয়াল টু একমাত্র কী হবে? ই হবে। তার মানে আমি নন আইডেন্টি এলিমেন্ট ধরলাম, সেটাও দেখলাম ই। তার মানে এখান থেকে বলতে পারি কি, সুতরাং এদের মধ্যে কমন কি আছে ইন্টারসেকশনে? একমাত্র ই আছে, মানে আইডেন্টিটি এলিমেন্ট আছে। এখানে ইজি লিখে দিলাম। হ্যাঁ, তাহলে আইডেন্টি এলিমেন্টই একমাত্র কমন, আর কিন্তু কেউ কমন নেই। হয়ে গেল কমপ্লিট। নেক্সট চলে আসছি। আচ্ছা, এখানে কিছু আবার ছাড়লাম। এখানে যেমন 4 নাম্বারটা দেখতে পারিস, ভালো অঙ্ক এটা, যে জি এর অর্ডার হচ্ছে জি ইজ এ গ্রুপ অফ অর্ডার পি কিউ হায়ার পি অ্যান্ড কিউ আর ডিস্টিং প্রাইম। ঠিক আছে, এই পি আর কিউ হচ্ছে ডিস্টিং প্রাইম, প্রুভ দ্যাট এভরি প্রপার সাবগ্রুপ অফ জি ইজ সাইক্লিক। তোকে দেখাতে হবে যে প্রত্যেকটা প্রপার সাবগ্রুপ জি হচ্ছে কি হয় না, সাইক্লিক হয়। এটা আমরা কি করে করব? দেখ, তাহলে পরের স্লাইডে আসছে। দেখ, এই টাইপের অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, চলে আসছে 4 নাম্বার অঙ্ক। এখানে বলছে, আমি বললাম জি হচ্ছে একটা গ্রুপ, সলিউশন করাচ্ছি। হ্যাঁ, জি হচ্ছে গ্রুপ, এইচ হচ্ছে সাবগ্রুপ জি এর, যেমন করে থিওরেমগুলো লিখছিলাম বারবার করে, এখানেও তাই সেম। তাহলে আমরা জানি অর্ডার অফ এইচ ডিভাইডস অর্ডার অফ জি, এটা হয়, এটা বাই, এটা কি হয়, বাই ল্যাগ্রাঞ্জ থিওরেম, তাই তো? যে অর্ডার অফ এইচ হচ্ছে অর্ডার অফ জি কে ভাগ করছে, এটা আমরা জানি। তাহলে অর্ডার অফ এইচ কাকে ভাগ করবে? অর্ডার অফ এইচ পি কিউকে ভাগ করবে, যেহেতু অর্ডার অফ জি ইকুয়াল টু পি কিউ বলে দেওয়া আছে। তাহলে অর্ডার অফ এইচ কাকে দেখ, তাহলে অর্ডার অফ এইচ পি কিউকে ভাগ করবে, তার মানে অর্ডার অফ এইচ কত হতে পারে? আইদার অর্ডার অফ এইচ 1 অর পি অর কিউ অর পি কিউ, এগুলো এতগুলো হতে পারে। কেন? পি কিউ এর ডিভাইজারগুলো কে কে, মানে পি কিউকে কারা কারা ভাগ করে? 1 ভাগ করে, পি ভাগ করে, কিউ ভাগ করে, আবার পি কিউ নিজেও নিজেকে ভাগ করে, তাই না? তাহলে এতগুলো কিন্তু হতে পারে। তাহলে দেখ, তাহলে এই চারটে কিন্তু কি অর্ডার অফ এইচকে ভাগ করতে পারে। এবার আমি কি করব, আমি এখানে তোর দেখাবো যে অর্ডার অফ এইচ হচ্ছে কি, এখানে কি বলেছিল, এখানে বলেছিল তোকে দেখাতে কি, যে প্রুভ দ্যাট এভরি, পি আর কিউ হচ্ছে প্রাইম, প্রুভ দ্যাট এভরি সাবগ্রুপ অফ জি ইজ সাইক্লিক। এবার দেখ, এখানে তার মানে কি, এভরি সাবগ্রুপ বলেছে। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি দেখাতে পারি, যদি
এইচটা বলেছে প্রপার সাবগ্রুপ, সিন্স এইচটা প্রপার সাবগ্রুপ, এখানে লিখে দিই প্রপার সাবগ্রুপ, হ্যাঁ প্রপার, তাহলে প্রপার মানে পি কিউ হবে না, যেহেতু এইচটা হচ্ছে প্রপার প্রপার সাবগ্রুপ, তার মানে কি প্রপার মানে কাকে বোঝায়, ইমপ্রপার, নিজেই নিজে গ্রুপ যদি গ্রুপের সাথে যদি সাবগ্রুপের অর্ডার সেম হয় তাহলে ইমপ্রপার, তাহলে এখানে প্রপার সাবগ্রুপ মানে কি পিকিউ এর থেকে ছোট, তাহলে অর্ডার অফ এইচ লেস দেন পিকিউ, তার মানে পিকিউ এটা হলো না, ঠিক আছে। তাহলে পিকিউ এর থেকে ছোট অর্ডার কে কে হতে পারে, একমাত্র তোর ওয়ান হতে পারে, পি হতে পারে, কিউ হতে পারে। এবার এখান থেকে দেখ, যদি সরি যদি এইচ হচ্ছে শুধুমাত্র ই হয় মানে অর্ডার ওয়ান, ঠিক আছে, মানে শুধুমাত্র ওর মধ্যে ই আছে আর কেউ নেই, হ্যাঁ তা ঠিক করে লিখি, শুধু ওর মধ্যে ই আছে মানে অর্ডারটা ওয়ান, তাহলে শুধু ওর মধ্যে ই আছে আর কেউ নেই, তাহলে ই হলো মানে কি ই দ্বারা জেনারেটেড, এর তো ট্রিভিয়াল সাবগ্রুপ, ট্রিভিয়াল সাবগ্রুপ সব কী হয়, সব কিছুই হয়, এটা সাইক্লিক, দেওয়ার পর এসটা সাইক্লিক, কারণ ট্রিভিয়াল হলে কি হয় শুধু ই দ্বারাই জেনারেটেড, সরি, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু সাইক্লিক অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। যদি ইফ অর্ডার অফ এইচ ইকুয়াল টু পি হয়, পি অর কিউ যাই হোক না কেন, পি অথবা কিউ যাই হোক না কেন, যেহেতু পি প্রাইম কিউ প্রাইম, তার মানে সেক্ষেত্রে কি বলতে পারি, যেহেতু পি আর কিউ দুটোই প্রাইম, তারপর এইচটা গ্রুপ অফ প্রাইম অর্ডার, এটা হচ্ছে গ্রুপ অফ প্রাইম অর্ডার, তাই তো, গ্রুপ অফ প্রাইম অর্ডার, আর গ্রুপ অফ প্রাইম অর্ডার কি হয় সাইক্লিক, তারপর এইচটা সাইক্লিক, তার মানে কি যে কোনো সাবগ্রুপ, যে কোনো প্রপার সাবগ্রুপ, কোনো একটা গ্রুপের অর্ডার যদি পি কিউ হয় তাহলে যে কোনো প্রপার সাবগ্রুপটা কি হয় সাইক্লিক হয়। এবার ধর মনে কর একটা গ্রুপের অর্ডার 3x5, তাহলে 3×5 = 15, তোকে বললো 15 অর্ডারের কোনো একটা গ্রুপ আছে, দেখাও যে তার প্রত্যেকটা সাবগ্রুপ হচ্ছে সাইক্লিক, তাহলে সেটা এরকম করে দেখাবি, এরকম 5x7 নিতে পারি, 5×7 = 35 অর্ডারের একটা গ্রুপ, ঠিক আছে, 7x11 কারণ 17 এবং 77, এটাও প্রাইম এটাও প্রাইম, তাহলে তার প্রপার যত সাবগ্রুপ আছে তারাও সাইক্লিক, ঠিক আছে, 13x11 এরকম কত হতে পারে অসংখ্য, কিন্তু এখান থেকে অঙ্ক কিন্তু আমি বানাতে পারি, তাই যাই আসুক না কেন এরকম করে আমি কিন্তু লিখতে পারবো, ঠিক আছে, এখান থেকে সেম প্রসেসে, মানে এটা মানে শুধুমাত্র এই জাস্ট একটা অঙ্ক বোঝায় না, এরকম যত রকমের আমার অঙ্ক আসুক না কেন এটা একটা সূত্রের মতো কাজ করবে কিন্তু অঙ্কটা, হ্যাঁ দেখে নিবি। নেক্সট চলে আসছি, একদম রাফে পারলে দেখা হলো তুই 2 পেজের মধ্যে সব কমপ্লিট করে ফেলবি, শুধু তুই বুঝলেই হবে আর কারোর বোঝার কোনো প্রয়োজন নেই, হ্যাঁ অত সুন্দর করে অনেক খেটে মেটে এত কিছু করার কিন্তু কোনো প্রয়োজন নেই। এবার দেখ নেক্সট, নেক্সট হচ্ছে এই যে এই অঙ্কগুলো আছে না, এই অঙ্কগুলো এই অঙ্কগুলো এক লাইনে হয়, হ্যাঁ এই অঙ্কগুলো এক লাইনে হয়। এবার কিন্তু এখানকার যে চ্যাপ্টারটা, এখানকার চ্যাপ্টারে এগুলো এক লাইনে করা যাবে না, এগুলোকে একটু বড় করে করতে হবে, বোঝা গেল, এগুলোকে একটু বড় করে করতে হবে, তাহলে এক লাইনে এবার সিলেবাসে যেটা আছে, সিলেবাসে এর পরবর্তীকালে আরও অনেক কিছু আছে, সেই সমস্ত সূত্রগুলোকে অ্যাপ্লাই করে এই সমস্ত অঙ্কগুলোকে আমি এক লাইনে করে দিতে পারি, 1 লাইন 2 লাইনে করে দিতে পারি, কিন্তু এখন তো সেটা আমি অ্যাপ্লাই করতে পারবো না, এখন আমাকে আমি যা শিখেছি কোর্সেটের নিয়ম এবং তার আগেরগুলো সেটা দিয়ে করতে হবে, এবং সেটা দিয়ে করতে গেলে তখন এগুলো একটু বড় হয়ে যায়, বুঝতে পারছিস, তাছাড়া কিন্তু তেমন কিছু নেই অঙ্কগুলোর মধ্যে, মানে সূত্রের মতো মুখস্থের মতো 2-1 লাইন লিখে দিলেই হয়ে গেল। এবার এখান থেকে দেখ নেক্সট হচ্ছে আরেকটা আমি অঙ্ক করাচ্ছি, 7 নাম্বার অঙ্ক, 7 নাম্বার অঙ্ক, 7 নাম্বার অঙ্ক কি বলেছে, এখানে বলেছে প্রুভ দ্যাট এ গ্রুপ অফ অর্ডার 27 মাস্ট হ্যাভ এ সাবগ্রুপ অর্ডার 3, মানে 27 অর্ডারের একটা গ্রুপের 3 অর্ডারের একটা সাবগ্রুপ থাকবে, এটাও এক লাইনের, কিন্তু এখানকার নিয়মে একটু বড় হবে তাই একটু বুঝিয়ে দিচ্ছি দেখ, এখান থেকে যে 27 অর্ডারের গ্রুপের একটা 3 অর্ডারের সাবগ্রুপ থাকবেই থাকবে, আমি ধরলাম অর্ডার অফ জি, মানে জি এর অর্ডার হচ্ছে 27, তাহলে এর সাবগ্রুপের অর্ডার কত কত হতে পারে, বা এর যে এলিমেন্টের অর্ডার কত কত হতে পারে, তাহলে অর্ডার
অফ অ্যান এলিমেন্ট কি কি হতে পারে? 1 হতে পারে, অর 3 হতে পারে, অর 9 হতে পারে, অর 27 হতে পারে। এই হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার হতে পারে। তোকে বলেছে মাস্ট হ্যাভ এ সাবগ্রুপ অফ অর্ডার 3, মানে 3 অর্ডারের একটা সাবগ্রুপ পাবো। বোঝা গেল? তাহলে 1 অর্ডারের একটা এলিমেন্ট আমরা সাবগ্রুপ পাবো, সেটা কে? সেটা একমাত্র আইডেন্টিটি এলিমেন্ট নিয়ে একটা 1 অর্ডারের সাবগ্রুপ থাকবে। ঠিক আছে? এখানে বলেছে যে 3 অর্ডারের একটা সাবগ্রুপ থাকবেই থাকবে। বোঝা গেল? এখানে এরকম না যে 3 অর্ডারের আছে মানে বাদবাকিগুলো থাকবে না, এরকম না। বাদবাকি আরও কিছু থাকতে পারে, আমার দেখে লাভ নেই, কিন্তু আমাকে বলেছে যে মাস্ট হ্যাভ এ সাবগ্রুপ অফ অর্ডার 3, 3 অর্ডারের একটা সাবগ্রুপ থাকবেই থাকবে। সেটা আমি কি করে প্রমাণ করছি? এখান থেকে তাহলে এটা হচ্ছে কি এটা হচ্ছে ট্রিভিয়াল সাবগ্রুপ, এটার অর্ডার হচ্ছে 1, এটা থাকবেই। ঠিক আছে, এটা আমার দেখে লাভ নেই, আমাকে নন ট্রিভিয়াল দেখতে হবে। তা নন ট্রিভিয়ালের ধরুন আমি ধরলাম যে এ হচ্ছে একটা নন আইডেন্টিটি এলিমেন্ট, এবং অর্ডার অফ এ ইকুয়াল টু 1। আমি কিন্তু ছোটো ছোটো করে লিখছি, হ্যাঁ, তোরা যদি অসুবিধা হয় তোরা একটু জুম করে একটু বড় করে লিখে নিস। এবং আমি ধরলাম অর্ডার অফ এ হচ্ছে, তার মানে কী হবে? গ্রেটার দেন 1, মানে 1-এর থেকে বেশি হবে। যেহেতু নন আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার একমাত্র 1 হয়, বাদ বাকি নন আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার কিন্তু 1-এর থেকে বড়ই হয়। তাহলে আমি ধরছি ইফ অর্ডার অফ এ ইকুয়াল টু 3, যদি অর্ডার অফ এ ইকুয়াল টু 3 হয়, তাহলে এইচ হচ্ছে একটা সাবগ্রুপ যেটা এ দ্বারা জেনারেটেড। এরকম একটা সাবগ্রুপ ধরে নিলাম, এটা হচ্ছে একটা সাবগ্রুপ যার অর্ডারটা কি না কি কত হবে? 3 হবে। আবার যদি ইফ অর্ডার অফ এ ইকুয়াল টু 9 হয়, দেখ তাহলে 3 অর্ডার একটা সাবগ্রুপ এখান থেকে পেয়ে গেলাম। যদি অর্ডার অফ এ ইকুয়াল টু 9 হয়, তাহলে আমি বলতে পারি দেন অর্ডার অফ এ কিউব কত হবে বলতো দেখি? এ কিউবের অর্ডার কত হবে? যদি অর্ডার অফ এ 9 হয়, তাহলে অর্ডার অফ এ কিউব কত হবে? অর্ডার অফ এ 9 মানে কি বলতো? এ টু দি পাওয়ার 9 ইকুয়াল টু ই। তাহলে এ কিউবের অর্ডার কত হবে এটা দেখে বল। বল, ভুল হলে কি আছে? ভুল হলে হবে, চেষ্টা কর। আচ্ছা, এ কিউবকে কবার গুণ করলে ই আসে রে? 3 তিরিক্ষা 9, 3 বার ইকুয়াল টু ই আসছে। মিনিমাম কতবার কম্পোজ করলে ই আসে? তাহলে 3 বার কম্পোজ করলে এ টু দি পাওয়ার 9, 9 মানে হচ্ছে ই চলে আসবে। তাহলে 3 বার, তার মানে অর্ডার অফ এ কিউব ইকুয়াল টু কি? 3। তাহলে আমি এক্ষেত্রে একটা কি H1 একটা সাবগ্রুপ ধরলাম যেটা এ কিউব দ্বারা জেনারেটেড, যার অর্ডারটা কিনা 3। বোঝা গেল? তাহলে এখান থেকে হচ্ছে H1 একটা সাবগ্রুপ হচ্ছে, এখান থেকে কি বলতে পারি যে H1 একটা সাবগ্রুপ যার অর্ডারটা কিনা 3। তাহলে এখানে হচ্ছে H হচ্ছে একটা সাবগ্রুপ যার অর্ডার 3, এখানে H1 একটা সাবগ্রুপ যার অর্ডার হচ্ছে 3 করে আসছে কিন্তু, হ্যাঁ। তারপরে এখন হচ্ছে কি, যদি এবার দেখ, যদি একই রকমভাবে সিমিলারলি ইফ অর্ডার অফ এ ইকুয়াল টু 27 হয়, তাহলে অর্ডার অফ এ টু দি পাওয়ার 9 ইকুয়াল টু 3 নং 27, এটাও 3 হবে। তাহলে আমি H2 আরেকটা সাবগ্রুপ ধরবো যেটা এ টু দি পাওয়ার 9 দ্বারা জেনারেটেড, তাহলে এটাও একটা কি অ্যানাদার সাবগ্রুপ অফ অর্ডার 3। বোঝা গেল? দেখ সহজে কিন্তু তেমন কিছু নেই। আবার পরবর্তীকালে আমরা একটা সূত্র করবো, ঠিক আছে? আরেকটা আমরা সূত্র পড়বো পরবর্তীকালে, কি বলতো, যে মানে পি টু দি মানে এটা যেহেতু 3-এর কিউব, মানে 3 তো একটা প্রাইম সংখ্যা, তাহলে প্রাইমের যাই পাওয়ার থাকুক না কেন, ওই পি অর্ডারের একটা সাবগ্রুপ থাকবেই থাকবে, মাস্ট। এটা পরবর্তীকালে সূত্র আছে, সেই সূত্র দিয়ে এক লাইনে হয়ে যাবে। দেখ নেক্সট, এবার নেক্সট চলে আসছি। আচ্ছা, এখানে বলছে কি
যে every proper subgroup of a group of order 25 is cyclic। মানে প্রত্যেকটা প্রপার সাবগ্রুপ 25 ডিভাইজারগুলো কে কে আছে আমি এখান থেকে বুঝিয়ে দিই 1 5 আর 25 প্রপার সাবগ্রুপ মানে এটা বাদ, তাহলে হচ্ছে 1 আর 25, তাহলে 1 আর 25 হল এই 1 আর 5, 1 হলো তো তোর কে তোর হচ্ছে আইডেন্টিটি, আর 5 তো প্রাইম সংখ্যা, প্রাইম হলে কি হয় একটা গ্রুপের অর্ডার যদি সাবগ্রুপের অর্ডার যদি প্রাইম হয় তাহলে সেটা সাইক্লিক অটোমেটিক্যালি হয়। তাহলে বলছে এভরি প্রপার সাবগ্রুপ অফ এ গ্রুপ অর্ডার 25 ইজ সাইক্লিক। তাহলে প্রপার সাবগ্রুপগুলোর অর্ডার কত কত হতে পারে 1 আর 5, 1 হোক তাও সাইক্লিক হবে, কারণ ট্রিভিয়াল মানে সে সাইক্লিক হয়, আর যদি 5 হয় তাও সাইক্লিক হবে, তাহলে এটার পড়ানোর কোনো প্রয়োজন নেই। তারপরে এখান থেকে আচ্ছা এটা হয়ে গেল, এই 5-6 আসছে আমি, হ্যাঁ। জি হচ্ছে একটা কমিউটেটিভ গ্রুপ অফ অর্ডার 15 অ্যান্ড এ বি আর সাবগ্রুপ অফ অর্ডার 3 অ্যান্ড অর্ডার 5 রেসপেক্টিভ। তোকে প্রমাণ করতে হবে জি ইকুয়াল টু এ, মানে জি মানে এ আর বি কে গুণ করলে জি বোঝাচ্ছে, তাই তো? এটা আমাকে প্রমাণ করতে হবে। এটা কি করে করব? এগুলো মানে কমন সূত্র আকারে হয়ে যায়, বাট তাও আমরা এখান থেকে দেখে নিচ্ছি। আচ্ছা আচ্ছা এখান থেকে একটা সূত্র আগে আমাদের ছিল, যেহেতু অর্ডার অফ এ ইকুয়াল টু 3 বলে দেওয়া আছে আর অর্ডার অফ বি ইকুয়াল টু 5 বলে দেওয়া আছে, এবং জিসিডি অফ অর্ডার অফ 3,5 ইকুয়াল টু 1, যেহেতু এদের মধ্যে জিসিডি 1, ঠিক আছে, তাহলে এদের মধ্যে কে কমন থাকবে বলতো? এ আর বি এর মধ্যে কে কমন থাকবে? আজকেই করলাম, এ আর বি এর মধ্যে কে কমন থাকবে বল? এ আর বি এর মধ্যে কে কমন থাকবে, যেহেতু ওদের জিসিডি যেহেতু কোপ্রাইম হচ্ছে। একটু আগে করলাম, কত নম্বর অঙ্ক বলতো? এই দেখ 3 নম্বর অঙ্ক, 3 নম্বর, চিন্তার কিছু নেই, 3 নম্বরে করিয়েছি আমরা। 3 নম্বরে কি পড়েছিলাম, যে যদি অর্ডার অফ পি আর অর্ডার অফ কিউ আর রিলেটিভলি প্রাইম হয় তাহলে এদের মধ্যে কমন একমাত্র ইচি থাকবে। তাহলে এখানে বলেছে যেহেতু অর্ডার অফ এ হচ্ছে 3 আর 5, তাহলে এদের মধ্যে কমন কে থাকবে? একমাত্র আইডেন্টিটি থাকবে। তাহলে এ ইন্টারসেকশন বিতে কে থাকবে? উই নো দ্যাট, হ্যাঁ, ইকুয়াল টু ই থাকবে। এদের মধ্যে কমন, এগুলো আমি লিখে করাচ্ছি না কিন্তু, হ্যাঁ, কারণ লিখে করতে গেলে অনেক টাইম চলে যাবে। জাস্ট এইভাবেই করবি, তোরাও এইভাবেই করবি। দরকার হলে পাশে একটা খাতা নিবি, খাতার মধ্যে ওই একটা পেজের মধ্যে পারলে সব করে ফেলবি, এটা 2টো পেজ করার কোনো প্রয়োজনই নেই। তাহলে এখান থেকে এদের মধ্যে কমন হচ্ছে ই, তাহলে অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ই। তাহলে এখান থেকে দেখ অর্ডার অফ জি ইকুয়াল টু অর্ডার অফ এ বি, হ্যাঁ, এটা মাথায় রাখবি, যেহেতু অর্ডার অফ এ বি মানে অর্ডার অফ এ ইন্টু অর্ডার অফ বি। এটা হচ্ছে কথা হচ্ছে 3 ইন্টু 5 ইকুয়াল টু 15, তার মানে অর্ডার অফ জি ইকুয়াল টু 15, এটা জি এর অর্ডার 15, আবার এ বির অর্ডার 15, দেওয়ার পর জি ইকুয়াল টু এ বি এখান থেকে বলতে পারিস। এটা কাট, এটা কাট। অর্ডার অফ এ বি ইকুয়াল টু অর্ডার অফ এ ইন্টু অর্ডার অফ বি, এটা হচ্ছে 3 ইন্টু 5 ইকুয়াল টু 15। যেহেতু অর্ডার অফ এ বি আর অর্ডার অফ জি সেম, এবং এ বিটা হচ্ছে জি এরই একটা সাবগ্রুপ, তার মানে সেখান থেকে বলতে পারি জি ইকুয়াল টু এ বি। তারপরে দেখ, যেমন এখানে একটা অঙ্ক বলেছে, এটা একটু ভুল আছে, এটা হচ্ছে ক্যাপিটাল জি হবে, হ্যাঁ, এটা ভুল আছে। জি স্ট্রোক এইচ হচ্ছে 2, প্রুভ দ্যাট কে স্ট্রোক এইচ ইন্টারসেকশন কে ইকুয়াল টু 2। দাঁড়া 1 মিনিট, এখান থেকে জি স্ট্রোক এইচ হচ্ছে 2, তোকে প্রমাণ করতে হবে এইচ কে স্ট্রোক এইচ ইন্টারসেকশন কে হচ্ছে 2।
এটা আচ্ছা 10 নাম্বারটা এখানে একটু বলে দিতাম, চলো এখানে চলে আসছি 10 নাম্বার। হ্যাঁ, একটু হালকা করে তোরা বলে দিই যাতে তোরা মোটামুটি একটু বুঝতে পারিস। আচ্ছা, জি স্টোক এইচ এটা বলে দেওয়া আছে। এটা হচ্ছে টু মানে কি? এটা টু মানে যে অনলি টু লেগ কোসেট, নাম্বার অফ ডিস্টিং লেগ কোসেট বোঝায়, অনলি টু লেগ কোসেট, তাই তো? এটা বোঝায় যে জি স্টোক এইচ ইকুয়াল টু টু। আমি ধরলাম আচ্ছা, এবং এইচটা কিন্তু এক্ষেত্রে নর্মাল ইন জি, দেওয়ার পর এইচটা নর্মাল ইন জি হয় কিন্তু ছিল আমাদের জি স্টক এইচ ইকুয়াল টু টু হলে এইচটা নর্মাল ইন জি হয়, কিন্তু নর্মাল হলে জি স্টক এইচ ইকুয়াল টু হবে এমন কোনো কথা নেই, আমাদের কিন্তু আগের দিন পড়িয়েছিলাম। হ্যাঁ, এটা এবার এখান থেকে আচ্ছা এখান থেকে এটাকে আমি কী করে ইউজ করতে পারি? দেখ, এখান থেকে তো দুটো ডিস্টিংক্ট লেগ কোসেট, এখানে দুটো ডিস্টিংক্ট লেগ কোসেট কাকে কে হবে? আমি ধরলাম একটা হচ্ছে এইচ আর একটা হচ্ছে জিএইচ, এই দুটো হচ্ছে ডিস্টিংক্ট লেগ কোসেট, তাহলে জি হচ্ছে এইচ ইউনিয়ন জিএইচ। মানে এটা যদি জি হয় তাহলে জি এর দুটোই লেগ কোসেট আছে, একটা হচ্ছে এইচ আর একটা হচ্ছে জিএইচ, এদের মধ্যে ইউনিয়ন করলেই কিন্তু আমি টোটাল জিটাকে পাবো। হ্যাঁ, যেমন আমরা এটাকে করেছিলাম না, জি মাইনাস এইচ, একটা জি আর একটা জি, এই এইচ আর একটা জি মাইনাস এইচ, দুটো ডিস্টিং লেফট কোসেট বা রাইট কোসেট করেছিলাম, তাহলে এখানেও তাই। এটা হচ্ছে এইচ আর জিএইচ দুটোই হচ্ছে ডিস্টিং লেফট কোসেট, ঠিক আছে? আর লেফট কোসেটের ক্ষেত্রে জিএইচ, এই যে জিএইচ যা হয় এইচ জি কী হয়, সেম হয়, কারণ নর্মাল সাবগ্রুপ তো একটু আগেও দেখেছিস। আচ্ছা, এই ফর্মুলাটাকে একটু মাথায় রাখতে হবে যে কে ইন্টারসেকশন এইচ ইন্টারসেকশন কে স্টক এইচ ইন্টারসেকশন কে, এটা ইকুয়াল টু এইচ কে স্টোক এইচ, ঠিক আছে? এটা হয় এইচ কে স্টোক এইচ। এই আচ্ছা, এইচ কে স্টোক এইচ কী করে হলো বলতো? আচ্ছা, এইচ ইন্টারসেকশন, এই তো এটা হচ্ছে অর্ডার অফ কে বাই অর্ডার অফ এইচ ইন্টারসেকশন কে, এরকম হয়। এটা হচ্ছে এটা এখান থেকে এটা একটা সূত্র। হ্যাঁ, এই সূত্রটা তোরা একটু দেখে নিবি। এখান থেকে আচ্ছা 1 মিনিট দাঁড়া, এখানে কেটা কি বলে দেওয়া আছে আরেকবার দেখি আমরা। এখানে কি বলেছে, এইচ কে সাবগ্রুপ অফ ফাইনাইট গ্রুপ জি, জি স্টক এইচ ইকুয়াল টু টু, প্রুভ দ্যাট কে স্টক এইচ ইন্টারসেকশন কে ইকুয়াল টু টু। তার 1 মিনিট 1 মিনিট। দাঁড়া 1 মিনিট। এই ক্ষেত্রে যেটা প্রবলেমটা হচ্ছে, এখানে যেটা প্রবলেমটা হচ্ছে, এখানে দেখ এইচ তো সাবসেট জি, এইচ সাবসেট জি, এবং ধর জি আছে, এখানে দুটো সাবসেট, একটা এইচ আর একটা কে, মনে কর এটা কে এটা এইচ, এর মধ্যে কমন থাকতে পারে নাও থাকতে পারে, কি আছে না আছে আমি কিছু জানি না। এবার মানে এদের মধ্যে আদৌ কমন থাকবে কি থাকবে না সেটাও কিছু বলতে পারছি না। এখানে এইচ ইন্টারসেকশন কে, এখানে আবার দুটো কেস হতে পারে, একটা কি বলতো, ধর দুটো ছবি হতে পারে, এটা ধর জি, এটা এইচ, এটা কে, ঠিক আছে? এটা একটা কেস হতে পারে, অথবা এইচ আর কে এর মধ্যে কোনো কমন নেই বা কিছু কমন আছে, এরকমও হতে পারে।
এবার যদি কেটা এইচ এর সাবসেট হয়, হতেও পারে না হতে পারে কেটা এইচ এর সাবসেট, যদি কেটা এইচ এর সাবসেট হয় তাহলে এইচ ইন্টারসেকশন কে ইকুয়াল টু কত দেবে, ইকুয়াল টু কে দেবে, কেন কেটা কমন, এই যে ছবিতেই বুঝতে পারছি এটা এইচ ইন্টারসেকশন কে ইকুয়াল টু কে দিচ্ছে, তাই না? তাহলে সেক্ষেত্রে কি হতো, সেক্ষেত্রে হচ্ছে কি হয় বলতো, কে ইস টু কে, মানে এখানে তো এইচ ইন্টারসেকশন কে মানে তো কে, তাহলে কে ইস টু কে মানে কি 1 দেবে, বোঝা হলো? সেক্ষেত্রে কিন্তু 1 দেবে। বাট এটা একটা কেস হতে পারে, কেস 1, অথবা কেস 2 একটা কি হতে পারে, যে কেটা হচ্ছে এইচ এর সাবসেট নয়, এটা হচ্ছে যদি ইফ কেটা সাবসেট অফ এইচ হয়, আর ইফ কে নট সাবসেট অফ এইচ, যদি এইচ এর সাবসেট না হয় তাহলে ওই দুটো ডিস্টিংক্ট, তাহলে সেক্ষেত্রে জি ইকুয়াল টু এইচ, এবার এবার জি ইকুয়াল টু যেহেতু এইচ ইউনিয়ন স্মল কে, ধর স্মল কে ইন্টু এইচ নিলাম, মানে কে থেকে একটা মেম্বার তুললাম, তাহলে কে থেকে মেম্বার যদি তুলি সেটা কে এইচ আকারে লেফট কোসেক পাবো, বুঝতে পারছিস? মানে এই দেখ, কে থেকে ধর একটা মেম্বার তুললাম, ধর আমি এখান থেকে একটা কে থেকে মেম্বার তুললাম, ধর স্মল কে তুললাম, যদিও কে আর স্মল কে এর মধ্যে কোনো পার্থক্য নেই, যা এটাকে আমি স্মল কে বললাম, এটা ক্যাপিটাল কে, তাহলে স্মল কে ইন্টু এইচ ইকুয়াল টু তো এইচ দেবে না, ইকুয়াল টু এইচ দেবে না, তাহলে এইচ বাদ দিয়ে কোনো একটা লেফট কোসেক দেবে, সেটা ধরলাম কে এইচই ধরলাম, ঠিক আছে? সেটা ধরলাম যে এইচ বাদ দিয়ে কোনো একটা লেফট কোসেক দিল, সেটা হচ্ছে কে এইচ। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এই এইচ কে, এটা মানে কিন্তু জি পেয়ে যাবো, হ্যাঁ, এইচ কে মানে কি পাবো, সেক্ষেত্রে এইচ কে ইকুয়াল টু জি দিয়ে দেবে, আর এইচ কে যদি জি দিয়ে দেয় তাহলে আর কোনো অসুবিধার কিছু নেই, কারণ এখান থেকে দেখ, এবার এটা থেকে এই যে এই সূত্রটা ছিল না, এই সূত্রটা কি ছিল, এইচ কে ইস টু এইচ, তখন কিন্তু জি ইস টু এইচ হয়ে যাবে, আর জি ইস টু এইচ মানে কি, অর্ডার অফ জি বাই অর্ডার অফ জি, এই জি স্টোক এইচ, আর জি স্টোক এইচ মানে তো 2 বলেই দেওয়া ছিল, তাহলে এখান থেকে দুটো কেস হতে পারে, একটা হচ্ছে কেস সাবসেট অফ এইচ হতে পারে, একটা কে ডাজ নট সাবসেট অফ এইচ হতে পারে, যদি কেস সাবসেট অফ এইচ হয় তাহলে এই কেসটা হবে, আর যদি কেস সাবসেট এইচ না হয় তাহলে এই কেসটা হবে, ঠিক আছে? একটু দেখতে হবে এগুলো, এগুলো আরো সহজ প্রসেসে করা যায়। নেক্সট ওখানে চলে আসছি আমরা, এখান থেকে এই অঙ্কটা করেছি দেখ, কি আছে, a group G has exactly m distinct subgroup of prime order P, জি এর হচ্ছে কি এক্স্যাক্টলি m distinct subgroup of prime order P, prove that total number of elements of order P is m into p minus 1, তারপরে তোকে দেখাতে হবে কি, যে 15 অর্ডারের যে গ্রুপ আছে তার মধ্যে 3 অর্ডারের একটা এলিমেন্ট থাকবেই থাকবে, সেটা আগের মতো করে দেখাবি। তাহলে আমি সবার প্রথমে এটাকে প্রমাণ করি, হ্যাঁ, 12 নম্বর অঙ্ক, চল 12 নম্বর অঙ্ক কি বলছে, আগে অঙ্কটাকে ভালো করে আমরা বুঝিয়ে নিই, তারপর আমরা অঙ্কটাকে করছি। যদি, আচ্ছা, বলছে যদি জি এর এক্স্যাক্টলি এম ডিস্টিং সাবগ্রুপ, ধর জি এর, ধর মনে কর জি ডিস্টিং সাবগ্রুপ বলেছে, হ্যাঁ, ধর এটা একটা সাবগ্রুপ, এটা একটা সাবগ্রুপ, এটা একটা সাবগ্রুপ, এগুলো কারোর মধ্যে কারো কিন্তু কমন নেই, ঠিক আছে? কারোর মধ্যে কেউ কমন নেই, এগুলো মনে কর কিছু কমন নেই, প্রত্যেকটা আলাদা আলাদা সাবগ্রুপ, এবং যেহেতু প্রত্যেকটা আলাদা আলাদা সাবগ্রুপ এবং প্রত্যেকের অর্ডার কিন্তু পি, এখানে কতগুলো সাবগ্রুপ, পিটা, এখানে এমটা সাবগ্রুপ, আর প্রত্যেকের অর্ডার হচ্ছে পি, এটার অর্ডার পি, এটার অর্ডার পি, এটার অর্ডার পি, প্রত্যেকের অর্ডার হচ্ছে পি করে, কিন্তু কতগুলো সাবগ্রুপ, টোটাল এমটা সাবগ্রুপ আছে, ঠিক আছে? টোটাল কিন্তু আমাকে এম সংখ্যক সাবগ্রুপ আছে। এবার দেখ, তাহলে এটাকে আমি প্রমাণ করতে হবে কি বলতো, যে এই জিতে টোটাল এম ইন্টু পি মাইনাস 1 সংখ্যক পি অর্ডারের এলিমেন্ট আছে, ঠিক আছে? টোটাল এম ইন্টু
p-1। আচ্ছা, এটা সহজভাবেই বলা যায়, একদম সহজভাবে বলা যায়। আমি তোকে একটু হিন্টস দিয়ে বোঝাই আগে ব্যাপারটা, তারপরে তোরা বুঝিস। আচ্ছা আচ্ছা, আমাকে বল, যেহেতু এটা সাব গ্রুপ, এর মধ্যে আইডেন্টিটি আছে তো? এর মধ্যে আইডেন্টিটি আছে। এর মধ্যে আইডেন্টি থাকলে কটা থাকবে? একটাই থাকবে, সেটা ইজি। তাহলে এখানে ধর, সাপোজ ধর অর্ডার অফ এইচ ইকুয়াল টু 5। তাহলে এখানে এইচ এ যেহেতু অর্ডার 5, তাহলে এখানে কটা এলিমেন্ট আছে? এইচ এ কটা এলিমেন্ট আছে? এইচ এ কটা এলিমেন্ট আছে বল? তোরা কি বলছিস নাকি আমি শুনতে পাচ্ছি না, এরকম কিছু একটা হচ্ছে। অর্ডার অফ, লজ্জার কোনো ব্যাপার নেই, বল রে তোরা। আরে তো সবাই ক্লাসও করছে না। অঙ্কিতা, অনুশ্রী আর নিকিতা। আচ্ছা, কোথায় ছিলাম আমরা? বল, অর্ডার অফ এইচ যেহেতু 5, তাহলে এইচ এর 5টা এলিমেন্ট আছে, আমরা এটা বলতে পারি, তাই না? নো ডাউট এইচ এর 5টা এলিমেন্ট আছে। এবার দেখ, যেহেতু 5টা এলিমেন্ট আছে, তাহলে আমি ধরলাম ই আছে, H1, H2, H3 আর H4, এই হচ্ছে 5টা এলিমেন্ট আছে। এবার এর মধ্যে একটা আইডেন্টিটি ই, তার অর্ডার হচ্ছে, অর্ডার অফ ই হচ্ছে 1। তাহলে বাদ বাকি প্রত্যেকের অর্ডার কত করে হবে রে? H1 এর অর্ডার কত, H2 এর অর্ডার কত, H3 এর অর্ডার কত, H4 এর অর্ডার কত? কারণ এলিমেন্টের অর্ডার কিন্তু গ্রুপের অর্ডারকে ভাগ করে, এটা মাথায় রাখতে হবে। মানে এইচ এর এলিমেন্টগুলো এইচ এর অর্ডারকে ভাগ করবে। তাহলে 5-এর ডিভাইজারগুলো কে কে হয়? 5-এর ডিভাইজার কে কে? 1 আর 5, তাই তো? তাহলে এলিমেন্টের অর্ডারগুলো আইদার 1 হবে অথবা 5 হবে। তাহলে এখানে এলিমেন্টের এক অর্ডারের একমাত্র আইডেন্টিটি হয়, তাহলে বাদ বাকি সবাই নন আইডেন্টিটি। তাহলে প্রত্যেকের অর্ডার কত করে? এটার অর্ডার 5, এটার অর্ডার 5, এটার অর্ডার 5, এটার অর্ডার 5, প্রত্যেকের অর্ডার 5 করে। তাহলে 5টা যদি ওর মধ্যে এলিমেন্ট থাকে, তার মধ্যে 4টে এলিমেন্ট আছে যাদের অর্ডার হচ্ছে 5 করে আসবে। তাহলে এখানে প্রাইমের ক্ষেত্রে এটা হচ্ছে, কিন্তু অন্য ক্ষেত্রে হবে না। তাহলে পি যদি প্রাইম হয়, তাহলে এখানে নন আইডেন্টিটি এলিমেন্টগুলোর প্রত্যেকের অর্ডার কত করে? নন আইডেন্টিটি এলিমেন্ট কটা থাকবে এখানে? যদি পি কোনো একটা এলিমেন্টের, এই সাবগ্রুপটার অর্ডার হচ্ছে পি, তাহলে নন আইডেন্টিটি এলিমেন্ট কত এখানে, কটা থাকবে? আইডেন্টিটি তো একটা আছে, তাহলে এখানে কি p-1 সংখ্যক, p-1 সংখ্যক এখানে কতগুলো থাকবে? নন আইডেন্টিটি এলিমেন্ট থাকবে। এবং প্রত্যেকের অর্ডার কত করে আসবে রে? প্রত্যেকের অর্ডার কিন্তু এখানে পি করে আসবে, এখানে প্রত্যেকের অর্ডার পি। তাহলে পি এলিমেন্টের অর্ডার এখানে কত সংখ্যক আসছে? p-1। তাহলে এখানে দেখ, যেমন এখানে 5-1, ঠিক আছে? 5 হচ্ছে কি, 5-এর থেকে যদি একটা বাদ দিই, এক কাকে বাদ দিচ্ছি? এই আইডেন্টিটিটাকে বাদ দিচ্ছি। যদি আইডেন্টিটিটাকে বাদ দিই টোটাল এলিমেন্ট থেকে, তাহলে এটাই হচ্ছে কি নন আইডেন্টিটি এলিমেন্টের সংখ্যা, যেটা হচ্ছে 4টে, এবং প্রত্যেকের অর্ডার কিন্তু 5 করে। তাহলে এখানে কি p-1 হচ্ছে কি, আশা করি বোঝাতে পারলাম যে p-1 হচ্ছে কি নন আইডেন্টিটি এলিমেন্টের সংখ্যা, এবং প্রত্যেকের অর্ডার হচ্ছে কত করে? p করে। তাহলে এখানেও প্রত্যেকের অর্ডার হচ্ছে কত করে? p করে। এখানেও কতগুলো এলিমেন্ট থাকবে? এখানেও p-1 সংখ্যক এলিমেন্ট থাকবে, এবং প্রত্যেকের অর্ডার p করে। এখানেও তাই, ঠিক আছে? এখানেও তাই, এখানেও তাই, এখানেও তাই, সবগুলোর মধ্যে। তাহলে এরকম পি প্রত্যেকটাতে ধর p-1, তারপর একটা তো p-1 সংখ্যক এলিমেন্ট আছে, প্রত্যেকের অর্ডার পি করে। তারপর একটা তো p-1 সংখ্যক এলিমেন্ট আছে, প্রত্যেকের অর্ডার পি করে। এরকম কতগুলো আছে? m সংখ্যক, ঠিক আছে? এরকম m সংখ্যক আছে। তাহলে টোটাল কতগুলো p সংখ্যক এলিমেন্ট আছে? m ইন্টু p-1। বোঝা গেল? এটা তো আমরা এমনি বুঝে গেলাম, বাট আমরা কি করে করবো অঙ্কটাকে, সেটা একটু ভালো করে বুঝে নেই। আশা করি বুঝতে পেরেছিস। এবার আমরা এটাতে এমনি জাস্ট ধারণা দিয়ে বুঝে গেলাম, একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বুঝলাম, কিন্তু আমরা যখন এটাকে করব তখন কি করে করবো একবার দেখে নিই। চল, 12টা। এখানে কিন্তু অঙ্কগুলো কিন্তু বেশ ভালো অঙ্ক। এগুলো দিয়ে কি বলতো, জিনিসগুলো তোদের আরো ক্লিয়ার হবে ব্যাপারগুলো। তাহলে 12 নম্বর অঙ্ক কি বলছে? আমি ধরলাম মানে ওটা এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে? দ্য নাম্বার অফ, এখানে কি বলেছে? দ্য নাম্বার অফ ডিস্টিংক্ট
subgroup of order p of g is m, মানে m সংখ্যক ডিস্টিংক্ট সাবগ্রুপ আছে, যেটা একটু ওই যে মৌচাকের মতো বোঝালাম। যেহেতু পিটা হচ্ছে পি ইজ প্রাইম, তাহলে ই বাদ দিয়ে, তাহলে except e the order of each non-identity element is p, মানে পি ই বাদ দিয়ে বাদ বাকি সমস্ত নন আইডেন্টি এলিমেন্টের অর্ডার হচ্ছে পি করে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম ব্যাপারটা। তার মানে কি, দেয়ারফর ইচ, যেটা বুঝিয়েছি সেটাই লিখছি কিন্তু, দেয়ারফর ইচ সাবগ্রুপ contains exactly p minus 1, মানে এই সংখ্যক p minus 1 এলিমেন্টস, তাই তো, অফ অর্ডার p, তাহলে p minus 1 সংখ্যক এলিমেন্ট এক্স্যাক্টলি কন্টেন করছে অফ অর্ডার p অর্ডারে। তাহলে এরকম কতগুলো আছে, এরকম m সংখ্যক আছে, প্রত্যেকটাতে p minus 1 করে, তাহলে m সংখ্যকে কত হবে, m সংখ্যক সাবগ্রুপে m into p minus 1 সংখ্যক। therefore the total number of elements, ঠিক আছে, of order p in m subgroups is m into p minus 1, ব্যাস এটাই কমপ্লিট। ঠিক আছে, এবার আমাকে কেউ বলতো, যদি এটা টোটাল নাম্বার অফ এলিমেন্ট হয় অফ অর্ডার পিতে, তাহলে ওই গ্রুপে কটা এলিমেন্ট আছে বলতো, দেখি কে বলতে পারিস একটু, ওই গ্রুপে তাহলে কটা এলিমেন্ট আছে? ওই গ্রুপে কিন্তু এলিমেন্ট আছে কটা বলতে, এর সাথে শুধু একটা আইডেন্টি এলিমেন্ট যোগ করে দিবি, তাহলে অত সংখ্যক কিন্তু এলিমেন্ট থাকবে ওই গ্রুপে। বোঝা গেল? এটা করে নিবি। নেক্সট চলে আসছি, এখানে একটা দুটো বাদ দিয়ে দিতে পারিস অথবা দেখতেও পারিস, অসুবিধার কিছু নেই, পেরে যাবেন। না পারলে গুগল সার্চ করবি, জিমিনি আছে, চ্যাট জিপিটি আছে, এআই দিয়ে সার্চ করবি, দেখবি দিয়ে দিয়েছে অ্যান্সার। এবার দেখ 13টা কি বলেছে, বলেছে জি হচ্ছে একটা ইনফাইনাইট গ্রুপ এবং এইচ হচ্ছে সাবগ্রুপ অফ জি অফ ফাইনাইট ইন্ডেক্স, মানে তার মানে জিটা ইনফাইনাইট গ্রুপ, কিন্তু এইচ হচ্ছে সাবগ্রুপ অফ জি অফ ফাইনাইট ইন্ডেক্স বলেছে, অ্যান্ড কে ইজ এ সাবগ্রুপ অফ এইচ অফ ফাইনাইট ইন্ডেক্স। ইন্ডেক্স বলতে কি হচ্ছে বলতো, কি মানে জি স্ট্রোক এইচ ইকুয়াল টু ফাইনাইট এটা, কিন্তু এইচ ইনফাইনাইট, জি ইনফাইনাইট, ঠিক আছে, আর এইচও ইনফাইনাইট, কিন্তু এটা মানে কি বোঝায়, এটা মানে সবসময় কিন্তু নাম্বার অফ ডিস্টিংক্ট লেফট কোসেট বোঝায়। আবার কে ইজ এ সাবগ্রুপ অফ এইচ অফ ফাইনাইট ইন্ডেক্স, তাহলে এইচ টু কে হচ্ছে এটাও ফাইনাইট, তোকে দেখাতে হবে প্রুফ দ্যাট কে ইজ এ সাবগ্রুপ অফ জি অফ ফাইনাইট ইন্ডেক্স, তোকে দেখাতে হবে জি স্ট্রোক কে এটাও ফাইনাইট হবে এবং এটাকে লিখতে পারবো। ঠিক আছে, তাহলে এটা কি করে করব, এখান থেকে দেখ আচ্ছা দুটো প্রমাণ করতে হবে এখানে, তাই তো, দাঁড়া 1 মিনিট।
তার কেটাকে সাবগ্রুপ এমনি সেকেন্ড পার্টটা কোনো অসুবিধা নেই। এখানে একটুখানি সমস্যা হচ্ছে এটা নিয়ে চাপ নেই, এটা হয়ে যাবে। যে জি স্টোক এইচ ইকুয়াল টু, তুই একটা ধর এম সংখ্যা এখানে বলেছিস না ফাইনাইট, তাহলে এটাকে মনে কর এম ধরে নিলি, আর এটাকে জি স্টোক কে, তো এটাকে মনে কর এন ধরে নিলি, আর এটাকে পি ধরে নিলি। তাহলে সেখান থেকে এটা চলে আসে, কিন্তু প্রবলেম হচ্ছে এই কে ইজ এ, তোকে সবার প্রথমে প্রমাণ করতে হবে প্রুভ দ্যাট কে ইজ এ সাবগ্রুপ অফ জি অফ ফাইনাইট ইন্ডেক্স অ্যান্ড এটা দেন এটা প্রমাণ করতে হবে, মানে কেটাকে প্রথমে সাবগ্রুপ প্রমাণ করতে হবে, দেন দ্বিতীয়টা প্রমাণ করতে হবে। হ্যাঁ, ওর জন্য কেটাকে সাবগ্রুপ প্রমাণ করানোটা একটু ভাবতে হবে, না ভাবলে এটা হবে না। ঠিক আছে, এটা দেখি ব্যাচে যদি করিয়ে দিই তাহলে করিয়ে দেবো, অসুবিধার কিছু নেই। আচ্ছা, এখান থেকে তাহলে বাদ গেল কি, মোটামুটি 11টা হচ্ছে। আচ্ছা, এখান থেকে দেখি তাহলে ওভারঅল দেখ, একটু ডিসকাস করে দিলাম, এবার তোরা একটু বাড়িতে ভাবতেও তোদের সুবিধা হবে। এখান থেকে যেমন এটা বলেছে কি, জি লেট জি হচ্ছে গ্রুপ অর্ডার 24 এবং এ টু দি পাওয়ার 8 হচ্ছে ই নয়, আর এ টু দি পাওয়ার 12ও ই নয়। তোকে দেখাতে হবে জিটা সাইক্লিক এবং জিটা এ দ্বারা জেনারেটেড। তাহলে এখান থেকে আচ্ছা, অর্ডার অফ এ আমাকে দেখাতে হবে হচ্ছে অর্ডার অফ এ ইকুয়াল টু 24। ঠিক আছে, এটা দেখাতে হবে আমাকে। তাহলে এটা আমি কি করে দেখাবো, অর্ডার অফ এ ইকুয়াল টু 24 কী করে দেখাবো? দেখ, যেহেতু এলিমেন্টের অর্ডার এই গ্রুপের অর্ডারকে ভাগ করে, তাহলে 24-এর ডিভাইজারগুলো কে কে? 1 24কে ভাগ করে, 2 24কে ভাগ করে, 3 24কে ভাগ করে, 4 করে, 6 করে, 8 করে, তাই তো, 12 করে, আর 24কে ভাগ করে। তাহলে এ টু দি পাওয়ার 8 ইকুয়াল টু ইজি নয়, তাহলে এটা কাটা, এটা হবে না, এটা হবে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না। একমাত্র নন আইডেন্টিটি, যেহেতু এটা তো এখন তো আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার হচ্ছে 1 হয়, এ তো নন আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে এক্ষেত্রে পসিবিলিটিস কি আছে? 2 3 4 6। দেখ ভালো করে দেখ, যদি এ টু দি পাওয়ার আমি যদি ধরি যে অর্ডার অফ এ ইকুয়াল টু 2, আচ্ছা অর্ডার অফ এ ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু ই, তাহলে এ স্কোয়ার যদি ইকুয়াল টু ই হয়, তাহলে এ টু দি পাওয়ার এই টু ই হওয়া উচিত, তাই না? এখানে এটাকে যদি 4বার গুণ করিস এ স্কোয়ারকে, মানে এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার, 4বার গুণ করা মানে কি ই ইন্টু ই ইন্টু ই ইন্টু ই, তার মানে ই দেবে। তাহলে এ টু দি পাওয়ার এই তো ই হওয়া উচিত, তাহলে ই নয়। তাহলে যেহেতু বলেছে ই নয়, তার মানে অর্ডার অফ এ ইকুয়াল টু 2 হবে না। ঠিক আছে, এবার আমি যদি ধরে নিই, এখানে করে নিচ্ছি। হ্যাঁ, একটু তোরা একটু নিজেরা বুঝে করে নিস, কারণ রেকর্ডেড ক্লাস থাকছে তো, তখন তোরা করে নিবি। এবার সিমিলারলি প্রসেস, যে আমি ধরলাম অর্ডার অফ এ ইকুয়াল টু 3, তাহলে অর্ডার অফ এ ইকুয়াল টু 3 মানে কি, এ কিউব ইকুয়াল টু ই, তাহলে এ কিউব ইকুয়াল টু ই মানে কি, এ কিউব ইন্টু এ কিউব ইন্টু এ কিউব ইন্টু এ কিউব, 4বার। এটা মানেও কি দেবে, ই দেবে তো, তাই না? কারণ এ টু দি পাওয়ার 12 হচ্ছে, তাহলে তাহলে 12তেও তো ই দেওয়া উচিত, কারণ এখানে 12তে বলেছে ই হবে না, তার মানে তাহলে এ কিউব, তাহলে অর্ডার অফ এ ইকুয়াল টু 3 হবে না, তাহলে 3 হচ্ছে না। সিমিলারলি 4ও হবে না, কারণ অর্ডার অফ এ যদি 4 হয়, এ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু ই, তাহলে সেটা অনুযায়ী এ টু দি পাওয়ার 8 ইকুয়াল টু ই হওয়া উচিত, কিন্তু এটা নয়, তাহলে 4ও হবে না। সিমিলারলি 6ও হবে না, তাহলে অনলি পসিবিলিটিস কি, অর্ডার অফ এ 24, তাহলে অনলি পসিবিলিটিস অর্ডার অফ এ ইকুয়াল টু 24। যেহেতু এই গ্রুপের অর্ডার 24, আবার এলিমেন্টের অর্ডার 24, তার মানে বলতে পারি কি, জি হচ্ছে সাইক্লিক এবং জি হচ্ছে এ দ্বারা জেনারেটেড। এগুলো সাইক্লিক গ্রুপ যখন করিয়েছিলাম তখন কিন্তু করিয়েছিলাম। ঠিক আছে, তো সেরকম করে দেখবি। তারপরেরটা না এক লাইনে হয়ে যায়, এটা সূত্র আছে। যাই হোক, নিজেরা একটু চেষ্টা কর, আমি তো মোটামুটি কিছুটা বলে দিলাম।
এখান থেকে সূত্র আছে, সেই সূত্র থেকে এখান থেকে হয়ে যাবে। আচ্ছা, তাহলে মোটামুটি করে কিন্তু আমি এখানে এই এক্সারসাইজটা কভার করে দিয়েছি প্রায়। তাহলে আমাদের বাকি রইলো কি, আমাদের হলো কি কোসেট কমপ্লিট, ঠিক আছে, একদম এক্সারসাইজ ধরে কমপ্লিট। আর নর্মাল নর্মাল সাবগ্রুপ এটা আগের দিন যেটা পড়িয়েছি, যারা যারা আসিস না আমাকে বলবে, আমি তাদের রেকর্ডেড ক্লাস প্রোভাইড করে দেবো। হ্যাঁ, আর দুজন চেয়েছিল, আমি ওদের দিয়ে দিয়েছি যারা দুজন আসেনি। তাহলে এগুলো মোটামুটি তোরা দেখতে থাক, অনেকটাই পড়ানো হয়ে গেল। এখানে গ্রুপ একটুখানি পড়ানো মানে তোদেরকে নিতে কিন্তু টাইম লাগবে। হ্যাঁ, আমি খটোমটো করে পড়িয়ে দিলাম তাহলে তোদের কিন্তু অসুবিধা হবে সেক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এগুলো কর, যদি অসুবিধা হয় পরের দিন আমাকে ব্যাচে বলবি। আর পরের দিন ব্যাচে যা করালাম, ঠিক আছে, সেটা কিন্তু পড়ে আসবে, আমি লিখতে দেবো বিশেষ করে। আর কী কী হোমওয়ার্ক থাকবে আমি গ্রুপে বলে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আজকে এখানেই থাক, তোরা ভালো থাকিস, সুস্থ থাকিস, লেফট হতে পারিস সবাই। ও তিনজনই তো ক্লাস করছিলিস, ঠিক আছে।